প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক ও শিল্পীরা যেমন তাদের শিল্প সুষমাকে প্রত্যক্ষভাবে দেখার ইচ্ছা মনে মনে পোষণ করেন, ঠিক তেমনি আমাদের মতো সাধারণ মানুষেরও মাঝে মধ্যে ভীষণ স্বাদ হয় আমাদের বলা অসংখ্য টুকরো টুকরো কথার স্বরূপকে মুখোমুখি বসে দেখার বা অনুভব করার। এটা সম্ভবত সকল মানুষের সহজাত প্রবৃত্তি, যার জন্যে আমাদের চেহারাটা সুশ্রী নয় জেনেও আমরা অনেকে শ্রীহীন চেহারার কোনো বিন্দুতে বা কোনো রেখায় বা কোনো জায়গায় সামান্য লাবণ্যের সন্ধান নীরবে করে থাকি। এরকম লাবণ্যের এক বিন্দু সন্ধান পাওয়াটাও যেন এক পরম প্রাপ্তি। ঠিক একইভাবে আমাদের বলা অনেক অনেক কথার মধ্যে সামান্য একটা অংশে যদি শিল্পের ক্ষুদ্রতম আভাস অনুভব করা যায়, তবে সেটাও যেন আমাদের মতো সাধারণ মানুষের কাছে এক বিরাট প্রাপ্তি। এরকম একটা অভিলাষে কিছু এলোমেলো কথা, কিছু কবিতার টুকরো ও কিছু অপূর্ণ অনুভবের বাণীবদ্ধ রূপ রচনার এক দুর্বল প্রয়াস করেছি, যেটাকে দুঃসাহস্য বলা যেতে পারে। তবে এ প্রয়াসের পেছনে কোনো ধরনের বিরাট সাফল্যের আকাশ কুসুম কল্পনা কাজ করেনি। আর সেজন্যে যারা আমাকে চিরদিন সস্নেহে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন বা ক্ষমাসুন্দর চোখে দেখেছেন, এবং যারা অসুন্দর ও অপূর্ণতার মধ্যেও এক বিন্দু সৌন্দর্যকে সন্ধানের মানসিকতা নিয়ে চলেন, তাদের মতো কিছু ব্যক্তিদের ছাড়া সকলের হাতে নিবেদনযোগ্য নয় আমার এই অসুন্দর ও অপূর্ণ প্রয়াসখানি। একথা বিনম্রভাবে স্বীকার করে নিতে হয়। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্যভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালসেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ। তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উড় হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মতির ফেনা। বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞহুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে। জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান।
বিশ্বকবির এই কবিতায় গলাকে উঁচু নিচু বিভিন্ন পর্দায় কাজ করার এবং বিভিন্ন প্রকারের অনুভূতি প্রকাশ করার অসংখ্য অবকাশ রয়েছে বলে এটাকে পড়ার লোভ সম্বরণ করা কঠিন। যাদের গলা ভালো বা যারা খুব ভালো আবৃত্তি করেন নিয়মিতভাবে, তাদের কণ্ঠে পৃথিবী কবিতার অদ্ভুত সুন্দর শব্দ সম্ভারগুলো কতখানি যে অপূর্ব সুন্দর লাগবে সেটা না বললেও চলে। এ কবিতার কয়েকটি শব্দমালা যেমন অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বুরাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী এবং বিরহ মিলনের স্বগত প্রলাপ ইত্যাদি শিশির বিন্দুর মতো স্নিগ্ধ সুন্দর শব্দ ও লাইন কণ্ঠস্বরকে বিভিন্নভাবে প্রয়োগ করার সুযোগ এমনিতেই তৈরি করে দেয়। অবশ্য শুধু পৃথিবী কবিতাতেই যে এরকম সুন্দর শব্দ ভাণ্ডার রয়েছে তা নয়, বলতে গেলে মহাসমুদ্রের মতো বিশাল বাংলা সাহিত্যে বিশেষ করে কবিগুরুর অপার সৃষ্টির ছত্রে ছত্রে এরকম কত সুন্দর শব্দ, কত সুন্দর লাইন ও বিচিত্র অভিব্যক্তির সমাবেশ ঘটেছে। রবীন্দ্র সাহিত্যের অনেক অনেক পাতা জুড়ে যে সৃষ্টি রয়েছে তা যেন মধুর শ্লোক রাশি। এগুলোকে অতি সাধারণভাবে পড়ে গেলেও কথা শৈলীর অনেকখানি আমরা আয়ত্ত করে নিতে পারব। সঙ্গীতে যেমন ক্লাসিক্যাল বলে একটা বিষয় আছে, যাকে না ছুঁয়ে, যাকে না জেনে সঙ্গীত বিষয়ে পূর্ণতা লাভ করা কঠিন, ঠিক সেইভাবে বিশ্বকবির সৃষ্টিগুলোকে অনুভব না করে কথা শৈলীর যে কোনো শাখায় পূর্ণ দক্ষতা অর্জন প্রায় অসম্ভব। কবিগুরুর কয়েকটি মাত্র সৃষ্টিকেও যদি আমরা সফলভাবে অনুভব করতে পারি এবং সেইভাবে প্রয়োগ করতে পারি, তাহলে সেটা দিয়েই আমরা কথা শৈলীর প্রায় সকল শাখায় নিজেদের অনেকটা সমৃদ্ধ করে নিতে পারব। এ প্রসঙ্গে কবিগুরুর কর্ণকুন্তী সংবাদের কিছু অংশ আলোচনা করা যেতে পারে। এই কবিতায় অপূর্ব সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে কুরুক্ষেত্রে কুন্তী মাতৃপরিচয় দিয়ে কর্ণকে পাণ্ডব শিবিরে নিয়ে যেতে এসেছেন। এমনি পরিস্থিতিতে কর্ণের বিস্ময় ভরা প্রতিক্রিয়া, করুণ অভিমান, মানসিক বিক্ষিপ্ততা ও বেদনাতুর অভিব্যক্তি এক বিষাদময় পরিবেশের সৃষ্টি করে, যা আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয়। অসম্ভব সুন্দর বিষাদপূর্ণ লাইনগুলোর সংলাপ এরকম, যেখানে কর্ণকে উদ্দেশ্য করে কুন্তী বলছেন, পুত্র মৌররে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সুগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মমলহ আপনার স্থান। শুনি স্বপ্ন সমহে দেবী তোমার বাণী, এরূ অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলোয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী, স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘিরেছে আজি। রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশুদ্ধ স্বপ্নে জননী আমার। এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহিছি তার কাতর ব্যথায়। জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, আমনি মেলায় মূর্তিতে স্বার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে।
এরু দেবী, পরপারে পাণ্ডব শিবিরে চলিয়াছে দীপালোক। এপারে অদূরে কৌরবের মন্দরায় লক্ষ অশ্বক করে খর শব্দ উঠেছে বাজিয়া। কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তাঁর মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চপাণ্ডবের পানে ভাই বলে থায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শোধাব না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। না হি বাজে কানে যুদ্ধ ফেরি যায় শঙ্খ। মিথ্যা মনে হয় রণহিংসা, বীর খ্যাতি যায় পরাজয়। কোথা যাব লয়ে চলো, ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধ স্কন্ধাবারে অন্ধুর বালুকা তটে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি। সুন্দর উদার তোমার নয়নে দেবী, কহবার আমি পুত্র দেব। এই ধরনের কবিতা পাঠে কোনো না কোনো একটা জায়গায় গলার কাজ করার সুযোগ অবশ্যই থাকে, কারণ কবিতার স্থায়িত্ব অনেকক্ষণ থাকে এবং সেই সময়ের মধ্যে মনে দাগ কাটানোর মতো কিছু কাজ করার সুযোগ অবশ্যই পাওয়া যায়। গল্প বা উপন্যাসের কোনো অংশ পাঠের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এখানে পাঠের যে সময় তার স্থায়িত্ব অনেক এবং সেই সময়ের মধ্যে গলার কাজ করার মতো অনেক সুযোগ পাওয়া যায়। এখানে শ্রীকান্ত উপন্যাসের একটি অংশকে উপস্থাপন করে দেখা যেতে পারে, যেখানে শ্রীকান্ত এবং রাজলক্ষ্মীর সাধারণ একটি সংলাপের মধ্যেও রাজলক্ষ্মীর অন্তর্বেদনার একটা করুণ চিত্র সহজভাবেই ফুটে ওঠে। সংলাপের অংশটি এইরকম। পিয়ারি উৎসাহে আরেকবার উঠিয়া বসিয়া বলিল, কালই আমি টাকা পাঠিয়ে দেব, খুড়িমার কথা মিথ্যে হতে দেব না। একটুখানি থামিয়া কহিল, সত্যি বলছি তোমাকে, এ মেয়ে ভালো নয় বলেই আমার আপত্তি। নইলে নইলে কি? নইলে আবার কি? তোমার উপযুক্ত মেয়ে আমি খুঁজে বার করে তবে কথার উত্তর দেব, এখন নয়। মাথা নাড়িয়া বলিলাম, তুমি মিথ্যে চেষ্টা করো না রাজলক্ষ্মী, আমার উপযুক্ত মেয়ে তুমি কোনোদিন খুঁজে বার করতে পারবে না। সে অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা সে না হয় নাই পারব, কিন্তু তুমি বর্মায় যাবে, আমাকে সঙ্গে নেবে? তাহার প্রস্তাব শুনিয়া হাসিলাম, কহিলাম, আমার সঙ্গে যেতে তোমার সাহস হবে? পিয়ারি আমার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, সাহস? এ কি একটা শক্ত কথা বলে তুমি মনে করো? আমি যাই করি, কিন্তু তোমার এই সমস্ত বাড়ি ঘর জিনিসপত্র বিষয় আশয় তার কি হবে? পিয়ারি কহিল, যা ইচ্ছে তা হোক, তোমাকে চাকরি করবার জন্যে যখন এত দূরে যেতে হলো, এত থাকতেও কোনো কাজেই কিছু এলো না, তখন বঙ্কুকে দিয়ে যাব। এ কথার জবাব দিতে পারিলাম না। খোলা জানালার বাহিরে অন্ধকারে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিলাম। সে পুনরায় কহিল, অত দূরে না গেলেই কি নয়, এসব তোমার কি কোনোদিন কোনো কাজেই লাগতে পারে না? বলিলাম, না, কোনোদিন নয়। পিয়ারি ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি, কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়া আমার পায়ের উপর ধীরে ধীরে আবার তাহার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারি আমাকে যখন তাহার বাড়ি হইতে একরকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এত বড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের শোকাতর মিনতি সমস্ত একসঙ্গে মনে করিয়া আমার বুক ফাটিতে লাগিল।
কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না। বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে, কিন্তু যখনই ডাকবে তখনই ফিরে আসব। যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকবো রাজলক্ষ্মী। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ, চিরদিন থাকবো। তাহলে তো তোমার কোনোদিন বিয়েও হবে না বলো? না, তার কারণ তোমার অমতে তোমাকে দক্ষ দিয়ে এ কাজে আমার কোনোদিন প্রবৃত্তি হবে না। পিয়ারি অপলক চক্ষে কিছুক্ষণ আমার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে তাহার দুই চক্ষু অশ্রুজলে পরিপূর্ণ হইয়া বড় বড় ফোঁটা গাল বাহিয়া টক টক ঝরিয়া পড়িতে লাগিল। চোখ মুছিয়া গারস্বরে কহিল, এই হতভাগিনীর জন্য তুমি সমস্ত জীবন সন্ন্যাস হয়ে থাকবে? বলিলাম, তা আমি থাকব। তোমার কাছে যে জিনিস আমি পেয়েছি তার বদলে সন্ন্যাসী হয়ে থাকাটা আমার লোকসান নয়। যেখানেই থাকি না কেন আমার এই কথাটা তুমি কোনোদিন অবিশ্বাস করো না রাজলক্ষ্মী। পলকের জন্য দুইজনে চোখাচোখি হইল এবং পরক্ষণে সে বালিশের উপর মুখ গুজিয়া উপর হইয়া পড়িল। শুধু উচ্ছ্বসিত ক্রন্দনের আবেগে তাহার সমস্ত শরীরটা কাঁপিয়া কাঁপিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মুখ তুলিয়া চাহিলাম, সমস্ত বাড়িটা গভীর সুষুপ্তিতে আচ্ছন্ন, কোথাও কেহ জাগিয়া নাই। একবার শুধু মনে হইল জানালার বাহিরে অন্ধকার রাত্রে তাহার কত উৎসবের প্রিয় সহচরী পিয়ারি বাইজির বুক ফাটা অভিনয় আজ যেন নিঃশব্দে চোখ মেলিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত দেখিতেছে। এক একটা কথা দেখিয়াছি সারা জীবনেই ভুলিতে পারা যায় না। যখনই মনে পড়ে তাহার শব্দগুলা পর্যন্ত যেন কানের মধ্যে বাজিয়া ওঠে। পিয়ারির শেষ কথাগুলোও তেমনি আজও আমি তাহার রেশ শুনিতে পাই। সে যে স্বভাবতেই কত বড় সংযমী সে পরিচয় ছেলেবেলাতে সে বহুবার দিয়াছে। তাহার উপর এতদিনের এই এত বড় সাংসারিক শিক্ষা। গতবারে বিদায়ের ক্ষণটিতে কোনো মতে পলাইয়া সে আত্মরক্ষা করিয়াছিল, কিন্তু এবার কিছুতেই আর আপনাকে সামলাইতে পারিল না। চাকর বাকরদের সামনেই কাঁদিয়া ফেলিল, রুদ্ধকণ্ঠে বলিয়া ফেলিল, দেখো আমি অবোধ নয়, আমার পাপের গুরুদণ্ড আমাকে ভুগতে হবে জানি, কিন্তু তবু বলছি আমাদের সমাজ বড় নিষ্ঠুর, বড় নির্দয়। একেও এর শাস্তি একদিন পেতে হবে। ভগবানের সাজা দেবেনই দেবেন। সমাজের উপর কেন যে সে এত বড় অভিশাপ দিল তাহা সেই জানে, আর তাহার অন্তর্যামী জানেন। আমিও যে না জানি তা নয়, কিন্তু নির্বাক হইয়া রহিলাম। বোড়া দারোয়ান গাড়ির কপাট খুলিয়া দিয়া আমার মুখপানে চাহিল। পা বাড়াইবার উদ্যোগ করিতেছি। পিয়ারি চোখের জলের ভিতর দিয়া আমার মুখপানে চাহিয়া একটু হাসিল, কহিল, কোথায় যাচ্ছ? আর হয়তো দেখা হবে না, একটা ভিক্ষা দেবে? বলিলাম, দেব। পিয়ারি কহিল, ভগবান না করুন, কিন্তু তোমার জীবনযাত্রার যে ধরন তাতে। আচ্ছা, যেখানেই থাকো সে সময় একটা খবর দেবে, লজ্জা করবে না। না, লজ্জা করব না, খবর দেব বলিয়া ধীরে ধীরে গাড়িতে গিয়া উঠিলাম। পিয়ারি পিছনে পিছনে আসিয়া আজ তাহার অঞ্চল প্রান্তে আমার পায়ের ধুলা লইল। অগ শুনছ? মুখ তুলিয়া দেখিলাম সে তাহার ওষ্ঠাধরের কাঁপুনিটা প্রাণপণে দমন করিয়া কথা কহিবার চেষ্টা করিতেছে। উভয়ের দৃষ্টি এক হইবা মাত্রই তাহার চোখের জল আবার ঝড় ঝড় করিয়া ঝরিয়া পড়িল। অস্ফুট অবরুদ্ধ স্বরে চুপি চুপি বলিল, নাই গেলে অত দূরে, থাকে যেও না। নিঃশব্দে চোখ ফিরাইয়া লইলাম। গাড়োয়ান গাড়ি ছাড়িয়া দিল। চাবুক ও চারখানা চাকার সম্মিলিত সপাসপ ও ঘর ঘর শব্দে অপরাহ্ন বেলা মুখরিত হইয়া উঠিল।
কিন্তু সমস্ত চাপা দিয়া একটা ধরা গলার চাপা কান্নায় শুধু আমার কানে বাজিতে লাগিল। উপন্যাসের অংশ বা কবিতা পাঠে আমাদের একটা সুবিধি রয়েছে, এ কথা আগেও বলেছি। কিন্তু কোনো অনুষ্ঠানের ঘোষণা সুন্দরভাবে করাটা একটু কঠিন, কারণ এ কাজ খুব কম সময়ের মধ্যে খুব কম শব্দের সাহায্য নিয়ে করতে হয়। ধরা যাক, একটি আধুনিক গানের অনুষ্ঠানে আমরা বড় জোরে এটুকুই বলতে পারছি, এখন আধুনিক গান শুনবেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। এরকম ঘোষণার সাথে যন্ত্রসঙ্গীতের সহযোগিতা থাকবে না, অথচ এরপর যে গানটি বাজবে তার সাথে থাকবে সুর ও যন্ত্রসঙ্গীতের বিচিত্র কাজ। সুতরাং বলা যায় অনুষ্ঠান উপস্থাপনার কাজখানে তুলনামূলকভাবে একটু কঠিন। সেজন্যে আন্তরিক প্রয়াসের মাধ্যমে এ কাজে একমাত্র আমরাই আমাদের সাহায্য করতে পারি। একটা উদাহরণ দিলে বিষয়টিকে আরও সহজভাবে বলা যাবে। যেমন একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের ঘোষণা আমরা করছি এইভাবে, এখন একখানি রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। এখানে রবীন্দ্রসঙ্গীত এবং কণিকা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি শব্দের ব্যঞ্জনা শক্তি বা কাব্যধর্মিতা একটু বেশি বলি আমরা ঘোষণার কাজে এই শব্দগুলোকে প্রাধান্য দেব এবং তা দিয়ে একটা সঙ্গীতময় ধ্বনি তরঙ্গ সৃষ্টির চেষ্টা করব। এখানে আমরা অন্য আরেকটি ঘোষণার নমুনা দেখে নিতে পারি। যেমন এখন গ্রামোফোন রেকর্ডে শুনবেন নজরুল গীতি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। এরপর যদি আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে জাতীয় গান বেজে উঠে, তখন তা শুনতে ভালো লাগবে। এরকম ঘোষণায় আমরা সতীনাথ মুখোপাধ্যায় নামটিকে পুঁজি করব, কারণ নামটির মধ্যে সঙ্গীতের একটা মৃদু আমেজ রয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে আমরা অনেকেই গয়নায় হিরে মুক্ত বা বিভিন্ন ধরনের উজ্জ্বল রত্ন ব্যবহার করি এবং গয়না পরবার সময় একটা প্রয়াস করি যাতে ওই রত্নগুলোর বর্ণচ্ছটা লোকের নজরে পড়ে, কারণ গয়নার সৌন্দর্য বৃদ্ধিতে বা রূপসজ্জায় ওই ছোট্ট রত্নের বড় ভূমিকা থাকে। আমরা সবাই চেষ্টা করি আমাদের যা কিছু সুন্দর, যা কিছু শ্রেষ্ঠ তাকে লোকের নজরে আনতে। সেজন্য আমরা সাজি, সেজন্য আমরা শৃঙ্গার করি। আমরা কেউই বোধহয় এ নেশার বাইরে নই। মানুষের রূপসজ্জায় একটা ছোট্ট রত্নের যে ভূমিকা রয়েছে, ঠিক সেইভাবে ভাষার রূপসজ্জায়ও একটি প্রাণোচ্ছল শব্দ বা সুন্দর শব্দ বা সুন্দর নামের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্যই অনেক সময় শুধুমাত্র একটি সুন্দর শব্দ বা সুন্দর নাম দিয়েও কথার রূপসজ্জা করতে হয়। যেমন এখন গ্রামোফোন রেকর্ডে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান শুনবেন, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এখানে পিন্টু ভট্টাচার্য এবং পুলক বন্দ্যোপাধ্যায় এই শব্দগুলির ব্যঞ্জনার শক্তি একটু বেশি বলে এগুলোকে আমরা পুঁজি করেছি। আরেকটি কথা হচ্ছে, কোনো বিষয় বা গান উপস্থাপনার সময় অনুষ্ঠান বা গানের মেজাজের সাথে সামঞ্জস্য রেখে ঘোষণার আঙ্গিক রচনা একান্ত জরুরি। এটা পোশাকের বেলায় আমরা ম্যাচিং বলে যে একটা কথা বলি, ঠিক সেরকমই ব্যাপার। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে দেখা যেতে পারে। যেমন এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শিল্পীর প্রথম গান আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এরকম গান যদি শিল্পীর শুদ্ধ সুরে ঘোষণার পরপরই আসে, তখন তা একটা ম্যাচিংয়ের মতো কাজ হবে এবং অনুষ্ঠানখানি শুনতে ভালো লাগবে।
আমরা গানের লোক নই বলে এখানে শুদ্ধ সুরের প্রয়োগ সম্ভব হয়নি। শুদ্ধ সুরে গানটি এলে অনুষ্ঠান এবং ঘোষণার মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকবে বা ম্যাচিংয়ের কাজ হবে, বা অনুষ্ঠান ঘোষণার সাথে গানের মেজাজের একটা মিল থাকবে। এভাবে গানের সুন্দর লাইনকে ব্যবহার করে আমরা অনেক সময় একটা বাড়তি সুযোগ তৈরি করতে পারি বা ছোট্ট কবিতার ছন্দ রচনা করতে পারি। যেমন এখন শুনবেন নজরুল গীতি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় বা শিল্পী জগন্ময় মিত্র। শিল্পীর প্রথম গান বিদায় সন্ধ্যা আসিল ওই, হে প্রিয় আমার যাত্রাপথ অশ্রুবিছল করোনা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ভাণ্ডারে এরকম অজস্র সুন্দর গানের কথা, সুন্দর নাম, সুন্দর শব্দ, অপূর্ব সুন্দর কবিতা এবং আরও কত কিছু সুবিশাল সাগরের মতো রয়েছে। অনসূয়া মুখোপাধ্যায়, ধীরেন বসু, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, ইন্দ্রাণী সেন, নীলিমা সেন, নির্মলা মিশ্র, সুচিত্রা মিত্র, ফেরদৌসী রহমান, হেমন্ত, সন্ধ্যা, শ্রীকান্ত, সুকান্ত, এমনি অজস্র সুন্দর নাম যেগুলোকে এমনিতে বললেও মন ভরে যায়। এগুলোকে একটু যত্ন করে বললে একটা শিল্প হয়ে যায়। বাংলাভাষী যারা শব্দকে নিয়ে, কথাকে নিয়ে বা কবিতাকে নিয়ে নিয়মিতভাবে কাজ করেন, তারা এরকম শিল্প সহজেই রচনা করতে পারবেন। বাংলাভাষী নই বলে আমাদের মতো মানুষের পক্ষে সেটা সার্থকভাবে করা সম্ভব নয়। কারণ এই সমৃদ্ধ ভাষার কোনো একটি শব্দ বা কোনো একটি সুন্দর নামের প্রতি যদিও বিচার হয়ে যায়, উচ্চারণে বা অভিব্যক্তিতে এরকম একটা প্রচণ্ড ভয় মনের মধ্যে নীরবে কাজ করে। আমি এলোমেলোভাবে যেসব কথা বলার চেষ্টা করেছি তা শুধু আমার অপূর্ণ অনুভবের অভিব্যক্তি। এই অভিব্যক্তিগুলো কথার ছবি নয়, শুধুমাত্র নকশা, সেটিও আবার পূর্ণ নকশা নয়। এরকম অপূর্ণ নকশাকে নিয়মিত শিল্পীরা যদি কথার সুন্দর ছবিতে রূপান্তর ঘটান, তবে সেটা কি সুন্দর শিল্পই না হবে। অনেকের ধারণা ভরাট গলা বা ভারী গলা হলেই ভালো কাজ করা যায়, কিন্তু কথাকে, অক্ষরকে সুর ও ছন্দে রূপান্তরিত করার কৌশল না জানলে বা কথার গতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের শৈলী আয়ত্ত না করলে ভারী গলাতেও কিছু হবার নয়। শব্দের সঙ্গে গলাবাজি করে, চালাকি করে কিছু করা চলে না। শব্দকে চিনতে হয়, শব্দকে ভালোবাসতে হয়, শব্দের সাথে মিতালি করতে হয়, অনুরাগ জন্মাতে হয়। কেবল তখনই শব্দ তার গভীরতম রূপকে ধরা দেয় আর তার অবগুণ্ঠন খুলে। এরকম হলেই একটা সাধারণ অনুষ্ঠান সূচি পাঠিয়েও আমরা সামান্য ছন্দ আনতে পারব। যেমন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 7:05 অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সকাল 7:25। সকাল 7:55 নজরুল গীতির অনুষ্ঠান, শিল্পী ফিরোজা বেগম। আধুনিক গানের অনুষ্ঠান সকাল 9:05, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। যে কোনো একটি উপস্থাপনাকে মোটামুটিভাবে শ্রুতিযোগ্য করার জন্যে শব্দকে ভেঙে, টেনে, ঢেউ খেলিয়ে উঁচু নিচু বিভিন্ন পর্দায় বলার শৈলী আয়ত্ত করা একান্ত দরকার। এ ধরনের শৈলীর প্রয়োগ বিশেষত সঙ্গীতে হয়ে থাকে। এখানে নজরুল গীতির একটি লাইন, যেখানে 3টি মাত্র শব্দ, বেনি বাঁধিয়াতে। এই 3টি মাত্র শব্দকে ভালো শিল্পীরা বিভিন্নভাবে ভেঙে গায়কী দক্ষতা প্রদর্শন করেন। যেমন বেনি বাঁধিয়াতে এরকম, আবার বে নি বাঁধিয়াতে এরকমও হয়, আবার বে নি বাঁধিয়াতে। এ 3 ধরনের। বেনি বাঁধিয়া দে এটা একরকম, বে নি বাঁধিয়া দে এটা একরকম, আবার বে নি বাঁধিয়া দে, বে নি বাঁধিয়া দে, বে
নিবাধিয়া দেবে নি বাধিয়া দেবে নি বাধিয়া দে। এরকম সুরকে ভেঙে, কথাকে ভেঙে বিভিন্ন গায়কের শৈলী প্রয়োগ করা হয়েছে এই গানে। বড় বড় শিল্পীরা এভাবে করেন। কথাতেও যদি এ ধরনের কাজের প্রয়োগ করা যায় তখন তা কথার মাধুর্যকে বাড়িয়ে দেয়। যেমন গুন 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 রবি যত মধু করে কেমন পুলকে তারা মধু পান করে। এখানে গুন 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 রবি যত মধু করে কেমন পুলকে তারা মধু পান করে। বা ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। এখানে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। বা বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় বর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। এখানে বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে চলে যায় তারা কলরবে। এরকম। বা যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপেছে মন অন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এসব কবিতার বিভিন্ন অংশে হালকাভাবে সুরের কাজ রয়েছে। এখানে তবু বিহঙ্গ, এখানে তবু বিহঙ্গ, এখানে স্ট্রেস দেবার কাজ, জোর দেবার কাজ। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এই মোর প্রচ্ছন্নভাবে ওরে বিহঙ্গ মোর, এখানে মোর এই কাজটা আছে। যেরকম ফাগুন আগুন, যে আগুনে যেরকম আগুন, তবু বিহঙ্গ, তবু বিহঙ্গ। আবার ওরে বিহঙ্গ মোর, এখানে ফাগুন আগুন লাগে মন, যে মন, এখানে মনে যে স্ট্রেস দেওয়ার কাজ, যে সুরের কাজটা, এখানে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এই কবিতার লাইনে প্রচ্ছন্নভাবে আছে। এটা খুব হালকাভাবে প্রয়োগ করা হয়েছে বলে বোঝা একটু কঠিন এটুকুই কথা। এখানে কবিগুরুর নিরুদ্দেশ যাত্রা কবিতার। আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, যখন সুধাই অগবিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনী। এই অংশের আঙ্গিকের সাথে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, এই যে এখানের তুমি হাসো শুধু মধুর হাসিনী, এটা বা যখন সুধাই অগো বিদেশিনী এই অংশের সাথে ও গো বিদেশিনী, এই রবীন্দ্রসঙ্গীতের সুরের আঙ্গিকের একটা মিল আমরা দেখি। এখানে ফেরদৌসী রহমানের গাওয়া একটি নজরুল গীতি, গানগুলি মোর আহত পাখির সাম লুটাইয়া পড়ে তবু পাই প্রিয়তম। এই অংশের সুরের কিছু আঙ্গিকের সাথে আমরা যখন কবিগুরুর শাহজাহান কবিতা পাঠ করি তখন এই কবিতার কিছু লাইনের ছন্দের আঙ্গিকের মিল খুঁজে পাই। গানগুলি মোর আহত পাখির সম লুটাইয়া পুরে তবু পায়ে প্রিয়তম। আমি যে জায়গাটায় মিলের কথা বলছি সেটা হলো তবু পায়ে প্রিয়তম, রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে শাহজাহান কবিতার অংশ। বা চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে তবু পায়ে প্রিয়তম, পূর্ণিমায় দেহহীন চামেলের লাবণ্য বিলাসে বা কাঙাল নয়ন জেথদার হতে আসে ফিরে ফিরে। এভাবে অনেক সময় অনেক গানের সুরের আঙ্গিকের সাথে কবিতা ছন্দের আঙ্গিকের মোটামুটি একটা মিল আমরা খুঁজে পাই।
তবু পায়ে প্রিয়তম। আমি এখানে শাহজাহান কবিতার সামান্য অংশ পাঠ করার চেষ্টা করব। তখন এই কবিতার ছন্দের আঙ্গিকের সাথে অন্যান্য গানের সুরের আঙ্গিকের একটা মিল খুঁজে বের করার চেষ্টা করব। সম্রাট তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারের সময়ের হৃদয় হরণ সন্তর্চি ফুলায়ে। কণ্ঠে তার কি মালা দুলাই করিলে বরণ, রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে। রহে না যে বিলাপের অবকাশ 12 মাস, তাই তব শান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে। জ্যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সীর যে নামে ডাকিতে ধীরে ধীরে, সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে। প্রেমের করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত বাসানে। হে সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নবমেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে। যেথা তব বিরোহিণী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে, ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে। পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথাদার হতে আসে ফিরে ফিরে। তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরে এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্য হারাই বার্তা নিয়া। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে। তব সৈন্য দল যাদের চরণ ভরে পৃথিবী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পড়ে। বন্দিরা গহেনা গান যমুনা কল্লোল সাথে, নহবত মিলায় না তান। তব পুর সুন্দরীর নূপুর নিকণ ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়েছিল শোনে কাঁদায় নিশার গগন। তবু তোমার দূত অমলিন ক্লান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া। যুগে যুগান্তরে কহিতেছে একস্বরে চিরবিরহীর বাণী নেয়া। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মিথ্যা কথা কে বলে যে ভুলো নাই, কে বলে রে খোলো নাই স্মৃতির পিঞ্জর দ্বার। অতীতের চিরস্ত অন্ধকার আজিও হৃদয় তব রেখেছি বাঁধিয়া। বিস্মৃতির মুক্তি পথ দিয়া আজিও সে হয়নি বাহির। সমাধি মন্দির একঠায় রহে চিরস্থির, ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে। মরণেরে যত্নে রাখে ঢাকে, জীবনেরে কে রাখিতে পারে। আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে। নব নব পূর্বাচলে আলোকে আলোকে। স্মরণের গ্রন্থি টুটে সে যে যায় ছুটে বিশ্বপথে বন্ধনবিহীন। মহারাজ কোনো মহারাজ্য কোনোদিন পারে নাই তোমারে ধরিতে। সমুদ্র স্তনিত পৃথ্বী এ বিরাট তোমারে ভরিতে নাহি পারে। তাই এ ধরারে জীবন উৎসব শেষে 2 পায়ে ঠেলে মৃত পাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির যে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়ে যায় কীর্তিরে তোমার বারংবার। তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই। রবীন্দ্র কবিতার এই অংশের ভুলি নাই
ভুলি নাই প্রিয়ার সাথে, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই। এই রবীন্দ্রসঙ্গীতের আঙ্গিকের একটা মিল আমরা দেখি। আবার এই কবিতারই জ্যোৎস্না রাতে প্রেয়সীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে, সে কানে কানে ডাকা রেখে গেলে এইখানে এই অংশের সাথে গোলাম আলীর গাওয়া ছুপকে ছুপকে রাত দিন এই গজলের একটা মিল আমরা দেখি। যেমন জ্যোৎস্না রাতে প্রেয়সীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে, ছুপকে 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 রাত দিন आंसू बहाना याद है, आंसू बहाना याद है। এরকম সুরের হালকা কাজ কবিতা বা কথার অনেক অংশে প্রচ্ছন্নভাবে থাকে। সুতরাং শুধুমাত্র সুন্দর সুন্দর শব্দ নিয়েই শিল্প করতে হবে এরকমটা নয়। কথাশিল্পে সুন্দর শব্দ বা ভাষার প্রয়োজনীয়তা রয়েছে ঠিকই, তবে সেটাই যে শেষ কথা তা কিন্তু নয়। ঝরা শেফালির ভাষা, অশ্রুবিন্দুর ভাষা, মানুষের বেদনার ভাষা ও জীবনের ভাষাকে অনুভব করার মতো সংবেদনশীলতা না থাকলে কথাকে কথার দাবি মতো প্রকাশ করা কঠিন। সেজন্যে শব্দের সঙ্গে কথার সঙ্গে আমাদের মিতালি দরকার। আর শব্দের সঙ্গে মিতালির অর্থ হচ্ছে শব্দকে গভীরভাবে অনুশীলন করা। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সঙ্গীতে আলাপ, তান, মূর্ছনা বা বিভিন্ন রাগের প্রয়োগে গলাকে তৈরি করার একটা দীর্ঘমেয়াদী পন্থা রয়েছে, যা কথাশিল্পের ক্ষেত্রে নেই। তাহলে কিভাবে আমরা কথাকে তরঙ্গায়িত করার, সঙ্গীতময় করার বা শব্দের অভিব্যক্তিতে বৈচিত্র্য আনার অনুশীলন করব, অভ্যেস করব? এর উত্তর কঠিন, তবু বলা যায় বিচিত্র শব্দে সমৃদ্ধ বিভিন্ন আঙ্গিকে রচনা বা কবিতা অভ্যেস করলে কণ্ঠের মসৃণতা, শব্দ প্রক্ষেপণের দক্ষতা এবং প্রক্ষেপিত ধ্বনি তরঙ্গের প্রাণময়তা অবশ্যই বাড়বে, আর বাড়বে ছন্দের গতি। অনুশীলনযোগ্য এ ধরনের অসংখ্য রচনা বাংলা সাহিত্যে রয়েছে। তার মধ্য থেকে মাত্র দু একটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। যেমন কবিগুরুর চঞ্চলা কবিতার এই অংশটি: স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্রকায়াহীন বেগে, বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে, পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে, আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া ওঠে বর্ণস্রোতে, ধাবমান অন্ধকার হতে ঘূর্ণা চক্রে ঘুরে ঘুরে মোড়ে, স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুদ্বুদের মতো। হে ভৈরবী অগ বৈরাগিনী, চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী। আমি কিন্তু এখানে কবিতা পাঠের ঢঙে পড়ছি না, তার বদলে শব্দের উপর দখল রাখার, ছন্দের গতি নিয়ন্ত্রণ করার বা ছন্দের গতিতে বৈচিত্র্য আনার এবং শব্দগুলোর বিচিত্র রূপের সাথে পরিচিতির সীমা বাড়াবার জন্যে অভ্যেসের মতো করে অভ্যেসের লয়ে পড়ছি। কবিতা পাঠের মতো পড়তে হলে লয় ও পাঠের সুইটি বদলাতে হবে। যেমন অগনটি চঞ্চল অপসরী অলক্ষ সুন্দরী, তব নৃত্য মন্দা কেনে নৃত্য ছড়ি ছড়ি, তুলিতেছে সূচি করে মৃত্যু স্নানে বিশ্বের জীবন, নিঃশেষ নির্মল নীলে বিকাশিছে নিখিল কাকন। ওরে কবি তরে আজ করেছে উতলা, ঝঙ্কার মুখরা এই ভুবন মেখলা, অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা, নারীতে নারীতে তর চঞ্চলের শুনি পদধ্বনি, বক্ষে তর উঠে রণরণে নাহি জানে কেউ। কবিতা পাঠের মতো করে হলে আমি এরকমই পড়ব। আবার অভ্যেসের মতো করে আমি মেঘদূত কবিতার একটা অংশ পড়ছি।
তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠায় কে দিলে কবি দিবসে নিশীথে দেশে দেশান্তরে খুঁজি বিরোহিণী প্রিয়া শ্রাবণী জাহ্নবী যথা যায় প্রবাহিয়া টানে লয়ে দেশ দেশান্তের বাড়িধারা মহাসমুদ্রের মাঝে হতে দিশাহারা পাষাণ শৃঙ্খলে যথা বন্দে হিমাচল আষাঢ়ে অনন্ত শূন্যে হেরিমে খতল স্বাধীন গগন চারি কাতরে নিঃশ্বাসী সহস্র কন্দর হতে বাষ্প রাশি রাশি পাঠায় গগন পানে ধায় তারা ছুটি উধাও কামনা সম শিখরেতে উঠি সকলে মিলিয়া শেষে হয় একাকার সমস্ত গগন তল করে অধিকার। এটা গলার মসৃণতা বাড়াবার জন্যে, আমার প্রক্ষেপণের বেলায় আমার গলার সাবলীলতা বাড়াবার জন্যে এরকম অভ্যাস আমি করেছি, অভ্যেসের মতো করে পড়েছি। আবার যদি আমাকে কবিতার মতো করে পড়তে হয় তখন আমাকে লয় বদলাতে হবে, তার প্রকাশ শৈলী অভিব্যক্তি শৈলী বদলাতে হবে। তখন সেদিনের পরে গেছে কত শতবার প্রথম দিবস স্নিগ্ধ নববর্ষার, প্রতিবর্ষা দিয়ে গেছে নবীন জীবন তোমার কাব্যের পরে করি বরিশন নববৃষ্টি বাড়ি ধারা করিয়া বিস্তার নবঘন স্নিগ্ধ ছায়া করিয়া সঞ্চার নব নব প্রতিধ্বনি জলদ মন্দ্রের প্রীত করি শ্রুতবেগ তোমার ছন্দের বর্ষা তরঙ্গিনী সম। আবার বসুন্ধরা কবিতা থেকে কিছুটা লাইন আমি অভ্যেসের মতো করে পড়ার চেষ্টা করছি। সুদুর্গম দূরদেশ পথ শূন্য তরু শূন্য প্রান্তর শেষ মহাপিপাসার রঙ্গভূমি রৌদ্রালোকে জ্বলন্ত বালুকা রাশি সূচি বিথি চোখে দিগন্ত বিস্তৃত যেন ধুলি শয্যা পরে জরা তোরা বসুন্ধরা লুটাইছে পরে তপ্ত দেহ উষ্ণশ্বাস বহ্নি জ্বালাময় শুষ্ক কণ্ঠ সঙ্গহীন নিঃশব্দ নির্দয় কতদিন গৃহপ্রান্তে বসে বাতায়নে দূর দূরান্তের দৃশ্য আঁকিয়াছি মনে চাহিয়া সম্মুখে। আমি একটু কবিতার লয়ে আবার পড়ছি। মনে মনে ভ্রমে আছি দূর সিন্ধু পারে মহামেরু দেশে যেখানে রয়েছে ধরা অনন্ত কুমারী ব্রত হেম বস্ত্র পরা নিঃসঙ্গ নিষ্পৃহ সর্ব আভরণহীন যেথা দীর্ঘ রাত্রি শেষে ফিরে আসে দিন শব্দ শূন্য সঙ্গীতবিহীন রাত্রি আসে ঘুমাবার কেহ নাই। আমি এখানে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এই কবিতাখানি একটু পড়ার চেষ্টা করে দেখি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা চলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বক আমার এইভাবে তুমি ইহাদের ফিরে। আমি এবার চঞ্চলা কবিতার একেবারে শেষের দিকের কয়েকটি লাইন একবার অভ্যেসের মতো করে এবং আরেকবার কবিতার লয়ে পড়ার চেষ্টা করব। রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা মনে আজি পড়ে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া স্খলিয়া স্খলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিশীথে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরুণী কাঁপিছে থর থর
তীরের সঞ্চয় তর পরে থাক, তীরে তাকাস নে ফিরে। একটু কবিতার লয়ে আমি পড়ার চেষ্টা করছি। রক্তে তর নাচে আজি সমুদ্রের ঢেউ, কাঁপে আজি অরণ্যের বেকুলতা, মনে আজি পড়ছে কথা, যুগে যুগে এসেছি চলিয়া, স্খলিয়া স্খলিয়া, চুপে চুপে, রূপ হতে রূপে, প্রাণ হতে প্রাণে, নিশীথে প্রভাতে, যা কিছু পেয়েছি হাতে, এসেছি করিয়া ক্ষয়, দান হতে দানে, গান হতে গানে। এইখানে যুগে যুগে এসেছি চলিয়া, স্খলিয়া স্খলিয়া, এখানে টেনে টেনে বলবার যে একটা শৈলী, এরকম শৈলী আমরা অনেকটা গানে পাই। যেমন রবীন্দ্রসঙ্গীতে বিকায়ে বিকায়ে দিন আপনারে, স্খলিয়া স্খলিয়া, চুপে চুপে, রূপ হতে রূপে, প্রাণ হতে প্রাণে, নিশীথে প্রভাতে। বা ফলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া। এই ধরনের গানে টেনে টেনে একটা স্বরলিপিকে বিস্তার ঘটিয়ে, সুরকে বিস্তার ঘটিয়ে, শব্দকে বিস্তার ঘটিয়ে যে শৈলী প্রয়োগ করা হয়, সেরকম কথায়ও একটা কথাকে যথাসম্ভব বিস্তার ঘটিয়ে, একটা বাক্যকে যথাসম্ভব বিস্তার ঘটিয়ে বলার অভ্যেস মতে রপ্ত করে রাখলে অনেক সময় প্রয়োজনে সেটাকে কাজে লাগানো যায়। যেরকম করে আমরা এই জায়গাতে এই শৈলীকে প্রয়োগ করছি। মনে আজি পড়ছে কথা, যুগে যুগে এসেছি চলিয়া, স্খলিয়া স্খলিয়া, চুপে চুপে, রূপ হতে রূপে, প্রাণ হতে প্রাণে, নিশীথে প্রভাতে, যা কিছু পেয়েছি হাতে, এসেছি করিয়া ক্ষয়, দান হতে দানে, গান হতে গানে। এইখানে আবার গানের মেরের মতো কথাকে, শব্দকে একটার সঙ্গে একটার বিচ্ছেদ না ঘটিয়ে টেনে টেনে একটা মেরের সাহায্যে জোড়া লাগিয়ে যদি আমরা অনেকক্ষণ উঁচু নিচু করে, উঁচু পর্দাতে নিচু পর্দাতে এবং তরঙ্গ খেলিয়ে যদি প্রকাশ করতে পারে, তখন কথাও অনেক সময় সঙ্গীতময় হয়। আমি এবার একটু অন্য আঙ্গিকে কাজী নজরুল ইসলামের বাতায়ন পাশে গোবাক তরুসারি কবিতাখানি পাঠ করার চেষ্টা করছি। বিদায় হেমোর বাতায়ন পাশে, নিশীথ জাগার সাথী, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি, আজ হতে হলো বন্ধু আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি, অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি, কাঁদিতেছে চাঁদ, মুসাফির জাগো নেশিয়ার নাই বাকি, নিশীথিনী যায় দূর বনছায়, তন্দ্রায় ঠুল ঠুল, ফিরে ফিরে চায় দোহাতে জড়ায়, আঁধারের এলো চুল, চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে, কে করে বেজন তপ্ত ললাটে, কে মোর শিওরে জাগে, জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছ স্বপনচারী, নিশীথ রাতের বন্ধু আমার গোবাক তরুর সারি। তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কুয়েছি যে কথা, বন্ধু পড়িছি মনে, জাগিয়া একাকী জ্বালা করে আঁখি আসিত যখন জল, তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়ার, তোমার শাখার পল্লব মর্মর মনে হতো যেন তারি কণ্ঠের আবেদন শোকাতর, তোমার পাতায় দেখেছি তাহানি আখির কাজল লেখা, তোমার দেহেরই মতন দীঘল তাহার দেহের রেখা,
তব ঝির ঝির মির মির যেন তারি কুণ্ঠিত বাণী, তোমার শাখায় ঝুলানো তারির শাড়ির আঁচলখানি। তোমার পাখার হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া। ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের শ্রান্ত কোলে, ঘুমায়ে স্বপন দেখেছি তোমারে সুনীল ঝালর দোলে। তেমনি আমার সিথানের পাশে দেখেছি স্বপনে তুমি গোপনে আসিয়া গিয়েছ আমার তপ্ত ললাট চুমে। হয়তো স্বপনে বাড়াইয়াছি হাত লইতে পরশখানি, বাতায়নে ঠিকই ফিরিয়া এসেছে লইয়াছি লাজে টানি। বন্ধু এখন রুদ্ধ করিতে হইবে সে বাতায়ন, ডাকে পথ হাঁকে যাত্রীরা কর বিদায়ের আয়োজন। আজি বিদায়ের আগে আমারে জানাতে তোমারে জানিতে কত কি যে সাথ জাগে। মর্মের বাণে শুনি তব শুধু মুখের ভাষায় কেন জানিতে চায়, ও বুকের ভাষারে লোহাতুর মন হেন। জানি মুখে মুখে হবে না মোদের কোনো দিন জানা জানি, বুকে বুকে শুধু বাজাইবে বিনা বেদনার বিনা পানি। হয়তো তোমারে দেখিয়াছি তুমি জাহানো তাই করে, ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে। সুন্দর যদি করে গো তোমারে আমার আঁখির জল, আর মমতাজি লয়ে আর প্রেম রচে যদি তাজমহল, বলো তাহে কার ক্ষতি। তোমারে লইয়া সাজাব না ঘর শ্রীজীব অমরাবতী। হয়তো তোমার শাখায় কখনো বসিনি আসিয়া সাক্ষী, তোমার কুঞ্জে পত্রকুঞ্জে কোকিল ওঠেনি ডাকি। শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন, জেগেছে নিশীথে জাগিনী কো সাথে খুলি কেহ বাতায়ন। সব আগে আমি আসি তোমারে চাহিয়া জেগেছি নিশীথ গিয়াছি গো ভালোবাসি। তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয় লেখা, এইটুকু হোক সান্ত্বনা মোর হোক বা না হোক দেখা। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। শুধাইতে নাই তবু শুধাই আজিকে যাবার আগে, ওই পল্লব জাফরি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখেছ আমারে। দেখিয়াছি যবে আমি বাতায়ন খুলি, হাওয়ায় না মোর অনুরাগে তব পাতা উঠিয়াছি দুলি। তোমার পাতার হরিত আঁচলে চাঁদিনী ঘুমাবে যবে, মূর্ছিতা হবে সুখের আবেশে সে আলোর উৎসবে। মনে কি পড়িবে এই ক্ষণিকের অতিথির কথা আর, তোমার নিশ্বাস শূন্য ঘরে করিবে কি হাহাকার। চাঁদের আলোক বিস্বাদ কি গো লাগিবে সেদিন চোখে। খড়খড়ি খুলি চেয়ে রবি দূরস্ত আলোক লোকে, অথবা এমনি করি দাঁড়াই রহিবে আপন ধ্যানে সারাদিন মান ভরি। মলিন মাটির বন্ধনে বাধা হায় অসহায় তরু, পদতলে ধুলি উঠে তোমার শূন্য গগন মরু। দিবসে পুরিছ রৌদ্রের দাহে, নিশীথে ভিজিছ হিমে কাঁদিবার নাই শকতে। মৃত্যু আফিমে পড়িছ ঝিমে তোমার দুঃখ তোমার এই যদি বন্ধু ব্যথা না হানে। কি হবে রিক্ত চিত্ত ভরিয়া আমার ব্যথার টানে। ভুল করে কভু আসিলে স্মরণে অমনিতা যেও ভুলে। যদি ভুল করে কখনো এমোর বাতায়ন যায় খুলে, বন্ধ করিয়া দিও পুনতায় তোমার জাফরি ফাঁকে। খুঁজনা তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে। এই জাতীয় বিভিন্ন আঙ্গিকের রচনা নিয়মিতভাবে আন্তরিকতার সঙ্গে অভ্যেস করলে শব্দ ও ভাবের উপর আমাদের আধিপত্য বা দখল অবশ্যই আসবে, আর কণ্ঠস্বরের বৈচিত্র্য
আনার শৈলী আয়ত্ত করার কাজও আমাদের অনেকখানি সহজ হয়ে যাবে। আরেকটি কথা হলো, কথাশিল্প বিষয়টি রেডিও, টিভি বা নাটক, থিয়েটারে যারা কাজ করেন শুধু তাদের বিষয় নয়। এটা শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, ছেলে মেয়েদের পড়ান এরকম অভিভাবক, অভিভাবিকা, গানের মাস্টার মশাই, গুরু মশাই এবং সমাজের গুরুত্বপূর্ণ কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের সকলের জন্যেই এটি একটি প্রয়োজনীয় বিষয়। একজন গানের মাস্টার মশাই যখন কথাশিল্পের নৈপুণ্য প্রয়োগ করে শিক্ষার্থীদের এভাবে গান লেখান বা স্বরলিপি লেখান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। এইখানে যে কথাশৈলী সেটা কবিতার কথাশৈলী থেকে আলাদা হবে, কারণ এটা কবিতার কথাশৈলী নয়, গানের স্বরলিপি দেওয়া বা গানের লাইন লেখানোর শৈলী। এইখানে গানের সুরের একটা চিত্র ফুটিয়ে তোলার কাজ থাকে। সুতরাং একজন গানের মাস্টার মশাই বা গুরু মশাই যখন শাওন রাতে যদি স্মরণে আসে মোরে এই কথা বা এইভাবে লিখান, তখন গানের একটা ছবি আমাদের সামনে হালকাভাবে ফুটে ওঠে। এরকম লেখানোর পর বা এরকম শৈলীতে বলার পর বা বলার সময় শাওন রাতে যদি, এই গানের একটা ছবি আমাদের সামনে হালকাভাবে হলেও ফুটে ওঠে। এখানেই কিন্তু একজন কথা শিল্পীর সার্থকতা। একইভাবে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকারা যদি একটি বিষয় বা চরিত্রের স্বরূপ অনুযায়ী, দাবি অনুযায়ী ওই বিষয় বা চরিত্রকে ব্যক্ত করেন, তখন বিষয় বা চরিত্রটি জীবন্ত হয়ে ওঠে। জীবনের প্রতি পদক্ষেপে কথার অভিব্যক্তি যদি এরকমটা হয়, তখন আমাদের জীবন সুন্দর হয়, ভাষা সুন্দর হয়, সংস্কৃতি সমৃদ্ধ হয়। কিন্তু এর বিপরীতে একটা রং নাম্বারে আসা টেলিফোনের উত্তরে আমরা যখন অতি বিরক্তিকরভাবে রং নাম্বার বলে কথা শেষ করে দিই, তখন তা অতি অশুভন দেখায়। এরকম কথার পেছনে সংস্কৃতিহীনতার একটা লক্ষণও ধরা পড়ে। এটার পরিবর্তে আমরা যদি বলি এটা মুখার্জি বাবুদের বাড়ি, আপনারটা বোধহয় রং নাম্বার হয়ে গেছে, আপনি কি আমাদের বাড়ির কারোর সঙ্গে কথা বলবেন? তখন তাতে ভদ্রতা বা সংস্কৃতির একটা লক্ষণ আমরা খুঁজে পাই। একই অর্থবহ একই কথার এই যে দুটি বিপরীত ধর্মের রূপ, সেটাকে জানার মধ্যেই সূক্ষ্ম শিল্পের বীজ নিহিত রয়েছে। শিল্প বা সুন্দর কথার শৈলী মানেই এক ধরনের ভদ্রতা, শব্দের সঙ্গে ভদ্রতা, কথার সঙ্গে ভদ্রতা, অভিব্যক্তিতে ভদ্রতা, মানুষের সাথে ভদ্রতা, জীবনের সাথে ভদ্রতা, আর সকলের সাথে ভদ্রতা। কথা মানে কথাকে পাথরের মতো নিক্ষেপ করা নয়, কথাকে অঞ্জলির ফুলের মতো ব্যবহার না করলে কথা তার সুন্দরতম রূপকে ধরা দেবে না। সেরকম কথা শুধুমাত্র শব্দ, যেটাকে ইংরেজিতে সাউন্ড বলা হয়, সেরকম শব্দ মাত্র হয়, সেটা শিল্প হয়ে ওঠে না। কথাকে শ্রদ্ধার সঙ্গে, অনুরাগের সঙ্গে বললেই কথা তার সাধারণ সীমা ছাড়িয়ে অন্য কিছু হয়ে যায়, অন্য কথা হয়ে ওঠে। সেটাই কথার শিল্প। শুধুমাত্র সেরকম কথায় মানুষের মনকে জয় করতে পারে, স্পর্শ করতে পারে। আর সেজন্যেই মাই বিলাভেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকায়, আমেরিকাবাসী আমার প্রিয় ভাই বোনেরা, শুধুমাত্র এই কখানি কথা দিয়েই স্বামী বিবেকানন্দ সমগ্র আমেরিকাবাসীর হৃদয় জয় করেছিলেন। আমার এই কথাগুলো কিন্তু আমার মতো একেবারে পেছন সারির শিক্ষানবিশদের প্রেক্ষিতে বলা। আমি একেবারে শেষে কবিগুরুর একটি কবিতা
শেষ চিঠি পড়ে আমার এলোমেলো কথা শেষ করছি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এবারে ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলের ঘরে ঢুকতে পারেন বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পূর্বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম। ছবি কেটে কেটে জুড়েছি তার পাতায়। আলনায় তোয়ালে জামা, খদ্দরের শাড়ি, ছোট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে, তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁক কষবার খাতা। ভেতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা অমলের কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলের মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস শতনা ওকে সঙ্গ ছাড়া করে কাজ করছি আপিসে বসে। হঠাৎ হতো মনে, যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম কথা শুনে, বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনে যেত ফিরে, সে চক্রান্তে পাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসে এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেম দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল পোঁছা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটেছিলাম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি, তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই।